দ্য রিচেস্ট ম্যান বইয়ের প্রথম গল্প। যে প্রথম গল্পের মেইন ক্যারেক্টার হচ্ছে কি তোমার বংশী আর এই কবি বন্ধু। এরা দুইজন গেছে শহরের একজন শ্রেষ্ঠ ধনী ব্যক্তির কাছে উপদেশের জন্য যে আমাদের জীবনে কিছু হইতেছে না, জীবনে তুমি কিভাবে এত কিছু করলাম, আমরা সবাই একসাথে লেখাপড়া শুরু করলাম, একসাথে খেলাধুলা করলাম, তারপরে তোমার সাথে এমন কি ঘটলো যার কারণে তুমি আজকে এমন একটা পর্যায়ে চলে গেছো আর আমাদের সাথে আমরা কিছুই করতে পারলাম না। তো এই খুবই দুইজন আর্কাদের সাথে কথা বলছে যে এখন আমাদের তোমার জীবনের হিস্ট্রিটা বলো বা তুমি কিভাবে উন্নতি করলা সেই জিনিসটা বলো। তখন আর্কাদের মুখ থেকে আমরা গল্পটা এখন আর্কাদের কথায় শুনবো। আর্কাদ বলতেছে, আমি রেকর্ডের গৃহে একজন স্ক্রাইব হিসেবে কাজ পাই। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মাটির ট্যাবলেটের উপর বিশ্রাম করতাম। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মাটির ট্যাবলেটের উপর পরিশ্রম করতাম। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পরিশ্রম করতাম, কিন্তু কিছুতেই নিজের উপার্জন বৃদ্ধি পাচ্ছিল না। যা উপার্জন করতাম তা দিয়ে খাওয়া পড়া চলে যেত, সংসারের বাকি খরচও চলে যেত। কিন্তু আমি নিজের সংকল্প কোনোদিনই ভুলিনি। একদিন আলমগীর এই আলমগীর একদিন আলমগীর যিনি টাকা পয়সা ধার দিতেন, হ্যাঁ, এটা ছিল আলমগীর যিনি টাকা পয়সা ধার দিতেন। তো একদিন আলমগীর আসেন শহরের মালিকের ঘরে এসেছিলেন উনি। তিনি নবম নিয়মের কপির অর্ডার দেন আর আমাকে বলেন যদি আমি কাজটা সময়ের মধ্যে করে দিতে পারি তাহলে উনি আমাকে 2টো তামার পয়সা দেবেন। এই কাজ সম্পূর্ণ করার জন্য প্রচুর পরিশ্রম করি, কিন্তু নিয়মটা ছিল খুবই দীর্ঘ আর আলমগীর যখন আসেন তখন আমার একটা কাজ শেষ হয়নি। তিনি খুব রেগে যান। তার সাথে পেয়াদারাও ছিল। তারা ইচ্ছে করলে আমাকে ধরে মারতে পারতো, কিন্তু আমি জানতাম শহরের মালিক সেই কাজ করতে দেবেন না। তাই আমি নির্ভীক হয়ে বলি, আলমগীর, আপনি তো অনেক সম্পত্তির মালিক, আপনি বলবেন আমি কিভাবে ধনী হতে পারি। আমি সারা রাত জেগে আপনার কাজ শেষ করে দেব। কাল সকালের মধ্যে আপনি সম্পূর্ণ কাজ পেয়ে যাবেন। আমার কথা শুনে তিনি হাসেন আর বলেন, তুমি দাস হলেও তোমার মধ্যে সাহস আছে। আমি এই সওদা মঞ্জুর করছি। আমি সারা রাত জেগে লিখি। আমার পিঠে অসহ্য ব্যথা হচ্ছিল, কালির গন্ধে আমার মাথা ব্যথা করছিল, যাতে করে আমি চোখে দেখতে পারছিলাম না। কিন্তু তিনি যখন আসেন ততক্ষণে আমার ট্যাবলেটের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। উনি আসার পর আমি ওনাকে বলি, আমি নিজের কথা রেখেছি, এবার আপনার কথা রাখার পালা। হ্যাঁ, সত্যিই তুমি তোমার কথা রেখেছ। ওনার কণ্ঠস্বরে মিষ্টি একটা ভাব ছিল। এবার আমার কথা রাখার পালা। এবার তুমি যা চেয়েছিলে তাই বলার পালা। আমার বয়স হয়েছে, আজকাল একটু বেশিই কথা বলি। যখন কোনো যুবক কোনো বৃদ্ধের কাছে পরামর্শের জন্য আসে তখন সে বহু জ্ঞান সঞ্চয় করতে সক্ষম হয়। কিন্তু অনেক সময় যুবকরা ভাবে বৃদ্ধদের শুধুমাত্র অতীতেরই জ্ঞান আছে, তাই তারা সম্পূর্ণ লাভ থেকে বঞ্চিত থেকে যায়। তিনি বলেন, যৌবনের বিচার ধূমকেতুর মতোই উজ্জ্বল হয়, যা আকাশকে উজ্জ্বলতায় ভরিয়ে দেয়, কিন্তু বুদ্ধাবস্থার জ্ঞান অনেকটা উজ্জ্বল নক্ষত্রের মতো হয়, যা কখনো বদলায় না, যার দ্বারা জাহাজের নাবিকরা দিক নির্দেশ খুঁজে পায়। আমার কথাগুলি মনে রাখো, কারণ তুমি যদি সেগুলি মনে না রাখো তাহলে কখনোই সেই সত্যিকে ধরতে পারবে না, যে সত্যি এখন আমি তোমাকে বলতে চলছি। এখন তোমাকে যে কথাগুলো বলবো তা শুনে হয়তো তোমার মনে হতে পারে তোমার রাতের সমস্ত পরিশ্রম বৃথা হয়ে গেল। তখন তিনি আমার দিকে একটু চতুরের মতো তাকান, খুবই ধীরে অথচ দৃঢ়তার সাথে বলেন, আমি তখনই ধন সম্পত্তির মুখ দেখতে সক্ষম হয়েছিলাম যখন আমি বুঝেছিলাম যে নিজের অর্জিত অর্থের একটা অংশ নিজের কাছে বাঁচিয়ে রাখা উচিত। আর আজ থেকে তুমি সেইভাবেই চলবে। তখন তিনি আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু মুখে কোনো কথা বলেননি। আমি একটু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করি, ব্যাস এটুকুই? তিনি উত্তরে বলেন, যে কোনো একটা সময় ভেড়া চড়াতো, আজ সে সুদখোর মহাজন। এইটুকু পরিবর্তনই কি যথেষ্ট নয়? এইটুকু পরিবর্তনই যথেষ্ট নয় কি? আমি তখন জিজ্ঞাসা করি, কিন্তু আমি যে উপার্জন করছি তা তো নিজের জন্যই ব্যয় করছি, নিজের জন্যই করছি। জবাবে তিনি বলেন, না, তা কখনোই না। তুমি দর্জির কথা বলে গেলে। তুমি মুচিকে কোনো অর্থ দাও না। তুমি যে খাবার খাও তার জন্য কোনো অর্থ খরচ হয় নাকি? ব্যাবিলনের কোনো অর্থ খরচ না করে তুমি থাকতে পারবে কি? গত মাসে তুমি যে রোজগার করেছে তার থেকে বলার মতো কি বাঁচিয়ে রাখতে পেরেছো? আর গত বছরের রোজগারের কথা ভাবো। মূর্খ, তুমি মূর্খ, তুমি সবাইকে অর্থ দাও, কিন্তু নিজের জন্য কিছুই রাখো না। বোকা, তুমি তো অন্যের জন্য পরিশ্রম করো। এর চেয়ে ভালো দাস হয়ে থেকো, প্রভুর জন্য কাজ করো, তার বিনিময়ে যে খেয়ে পরে পাবে তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো। নিজের রোজগারের 10% যদি জমিয়ে রাখতে পারো তাহলে 1 বছরে
তোমার কাছে কত টাকা জমবে তা কখনো ভেবে দেখেছি কি? আমার আমার অঙ্গের জ্ঞান আমাকে তখনই ছেড়ে যায়নি। আমার অঙ্গের জ্ঞান আমাকে তখনও ছেড়ে যায়নি, তাই অবাক হয়ে জিজ্ঞাসা করি, 1 বছরে যা রোজগার করি। তিনি বলেন, তুমি সম্পূর্ণ সত্যি বলছো না। সোনার যে অংশ তুমি নিজের জন্য বাঁচিয়ে রেখেছো সেইগুলো তোমার জন্য কাজ করাতে হবে। তামার যে অংশটুকু তুমি উপার্জন করো তা তোমার জন্য কাজ করবে। যদি তুমি ধনী হতে চাও তাহলে রোজগারের একটা অংশ তোমাকে বাঁচাতেই হবে, আর তার বাচ্চাদের রোজগার করাতে হবে। আর তার থেকে তুমি সেই সমস্ত সম্পত্তি পেতে পারো যা তুমি পেতে চাও। তিনি বলেন, তোমার কি মনে হচ্ছে সারা রাত ধরে তুমি যে কাজ করলে তার বিনিময়ে আমি তোমাকে প্রতারণা করার চেষ্টা করছি? কখনোই না। তবে যদি তুমি আমার কথাগুলো বুঝে থাকো তাহলে বুঝবে আমি তোমাকে 1000 গুণ বেশি মূল্য দিচ্ছি। নিজের উপার্জনের একটা অংশ তোমার নিজের কাছে রাখতেই হবে। তুমি যত কমই রোজগার করো না কেন তার 10% নিজের কাছে রাখার চেষ্টা করতে হবে। যদি সম্ভব হয় তাহলে এর চেয়ে বেশি রাখতে পারো। আগে নিজেরটা সরিয়ে রাখো, তারপর দর্জি বা মুচিকে দেওয়ার কথা ভাববে। ভগবান যেটুকু জোটাবেন সেটুকুর মধ্যে সন্তুষ্ট থাকার চেষ্টা করো। অর্থ একটা ছোট বীজের মতো, সেই বীজ থেকে একদিন চারা গাছে জন্ম হয়, তারপর ধীরে ধীরে তা বৃক্ষের আকার ধারণ করে। যত শীঘ্র বীজ বপন করতে পারবে তত শীঘ্রই গাছের জন্ম হবে। নিজের সঞ্চয়ের দ্বারা এই গাছকে যত বেশি জল সার দিতে পারবে তা তত শীঘ্রই বড় হয়ে উঠে তোমাকে ছায়া দিতে শুরু করবে। এই কথা বলে তিনি নিজের ট্যাবলেট নিয়ে সেখান থেকে চলে যান। আর তার বলা কথাগুলো আমি বারংবার ভাবতে থাকি। আমার মনে হয়েছিল তিনি ঠিকই বলছেন। ঠিক আমি ঠি- আমি তাই আহ, তাই আমি ঠিক করি আমি সম্পূর্ণ বিষয়টা পরীক্ষা করে দেখব। তারপর থেকে যখনই আমার হাতে মুদ্রা আসতে শুরু করে, প্রতি 10টা তামার মুদ্রা থেকে আমি একটি তামার মুদ্রা লুকিয়ে রেখে দিতাম। কথাটা শুনতে অবাক লাগতে পারে, কিন্তু তারপর আমার কাছে অর্থের অভাব হয়নি। আমি খেয়াল করে দেখলাম এই একটা পয়সা কম হয়ে যাওয়ার জন্য আমাকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। কিন্তু আমার সঞ্চিত অর্থ যত বৃদ্ধি পেতে থাকে তখন আমার মনে বিভিন্ন জিনিস ক্রয় করার ইচ্ছে বৃদ্ধি পেতে শুরু করে। পয়সা কম হয়ে যাওয়ার কারণে আমার খুব একটা বেশি সমস্যা পড়তে হয়নি, কিন্তু আমার সঞ্চিত অর্থ যত বৃদ্ধি পেতে থাকে তখন আমার মনে বিভিন্ন জিনিস ক্রয় করার ইচ্ছা বৃদ্ধি পেতে শুরু করে। ব্যবসায়ীদের দেখানো বিভিন্ন সুন্দর জিনিসগুলো কেনার জন্য মন ব্যাকুল হতো, কিন্তু আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখি, সেই বস্তুগুলো কেনা থেকে বিরত থাকি। সেই ঘটনার পর 12 মাস কেটে যায়। একদিন আলমগীর আমার কাছে আসেন আর বলেন, গত বছর তুমি যা রোজগার করেছো তার থেকে 10% নিজের জন্য বাঁচিয়ে রেখেছো কি? আমি গর্বের সাথে বলি, হ্যাঁ মহাশয়, আমি করেছি। তিনি হাসি মুখে বলেন, বাহ, খুব ভালো করেছো। কিন্তু তুমি সেইগুলি দিয়ে কি করলে? আমি অর্থগুলো ইত্তরির মহাজনকে দিয়েছি। উনি জাহাজে করে দূর দেশে যাত্রা করেছেন। আসার সময়, ও এই যে ইট নির্মাতা, হ্যাঁ, আমি অর্থগুলো ইট তৈরির মহাজনকে দিয়েছি। উনি জাহাজে করে দূর দেশে যাত্রা করেছেন। আসার সময় ফেন্সিয়ার তৈরি মূল্যবান ও দুর্লভ গয়না কিনে নিয়ে আসবেন। কেউ গয়নাগুলি আমার কেউ সেও সেও গয়নাগুলি আমার এখানে বেশি দামে বিক্রি করব, আর বিক্রি করে যা পাবো তা নিজেদের মধ্যে অর্ধেক ভাগ করে নেব। তিনি চিৎকার করে বললেন, মূর্খামির একটা শেষ থাকা উচিত। যে ইট যে ইট বানায় গয়না সম্পর্কে তার কতটুকু জ্ঞান আছে? সে একবার ভেবে দেখেছো কি যে রুটি বানায় তার কাছে গিয়ে তুমি গ্রহ নক্ষত্রের চাল সম্পর্কে জিজ্ঞাসা করবে কি? না। আমার মনে হয় যদি আমার মাথায় বুদ্ধি থাকে তাহলে তুমি নিশ্চয়ই জ্যোতিষীর সাথেই সে বিষয়ে কথা বলবে। আমার মনে হয় তোমার সঞ্চয় জলে গেল। নিজের অর্থের অর্থের গাছের শিকড়টা তুমি নিজেই গোড়া থেকে কেটে দিয়েছো। আবার অর্থ সঞ্চয় শুরু করো। আর যদি এবারও তোমার গয়না কেনার ইচ্ছে, তাহলে যে গয়না বানায় এমন কারো কাছে যেও। যদি তুমি ভেড়া সম্পর্কে জানতে চাও তাহলে ভেড়া পালকের কাছে যেও। পরামর্শ এমনই একটা জিনিস যা অতি সহজে বিতরণ করা যায়, কিন্তু তোমার ঠিক ততটাই মনে রাখা উচিত যতটুকু তোমার প্রয়োজন বলে মনে হয়। যে নিজের সঞ্চয় সম্পর্কে এমন কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ চায়